নদীর মাঝখানে একটি চর, আর সেখানে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন একটি পার্ক। এছাড়াও এই মফস্বল শহরে রয়েছে শত বছরের পুরনো একটি ঐতিহাসিক রাজকাচারি, যা জমিদারি আমলে এই অঞ্চলের খাজনা আদায়ের প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহৃত হতো। এই অঞ্চলটির নামই গফরগাঁও, যা এক সময় এই অঞ্চলের একটি ঐতিহাসিক শহর হিসেবে পরিচিত ছিল। আজকে আমরা ঘুরে দেখব এই শহরের একমাত্র পার্ক এবং সেই ঐতিহাসিক রাজকাচারি। ওয়েলকাম ফ্রম গফরগাঁও, যে অঞ্চলের নামকরণ করা হয়েছে জৈনক সেনানায়ক গাফফার খানের নাম অনুসারে। এই উপজেলার নাম জানে না বাংলাদেশে এই ধরনের মানুষের সংখ্যা খুবই কম। আমি এখন আছি গফরগাঁও রেল স্টেশনে। তো আজকে এই রেল স্টেশন থেকে আমার যাত্রা শুরু হবে গফরগাঁও উপজেলার দুইটি জায়গা আমি ঘুরে দেখব। একটি হচ্ছে গফরগাঁওয়ের সব থেকে বেশি আকাঙ্ক্ষিত যে জায়গাটি, সেটি হচ্ছে প্রশান্তি গ্রিন অ্যান্ড ওয়াটারল্যান্ড পার্ক, এবং এখানে আরেকটি ঐতিহাসিক স্থাপনা রাজকাচারি বাড়ি। আমরা এখান থেকে সরাসরি প্রথমে চলে যাব হচ্ছে প্রশান্তি গ্রিন অ্যান্ড ওয়াটারল্যান্ড পার্ক। গফরগাঁও ব্রিজে যাওয়ার পথেই আপনাদের হাতের বাম পাশে পড়বে এরকম হচ্ছে গফরগাঁও মিনি স্টেডিয়াম। আর এখানে কিন্তু একটা নতুন পার্ক হচ্ছে, ছোট একটি পার্ক হচ্ছে, যেখানে মানুষ বিকালবেলা আড্ডা দিতে পারবে। আর এখানে আরেকটা সিএনজি স্টেশন। ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি হচ্ছে ব্রহ্মপুত্র নদের উপরে গফরগাঁওয়ের যে সেই ঐতিহাসিক ব্রিজটা, সেই ব্রিজের উপরে। আর আমার হাতের বাম পাশেই কিন্তু হচ্ছে গফরগাঁওয়ের সেই আইকনিক যে পার্কটা, যেটা দুই পাশ দিয়ে হচ্ছে নদী চলে গিয়েছে, মাঝখানে চর। এই পার্কটা এখানে নতুন হয়েছে। এর আগে কিন্তু এই ব্রিজটাই ছিল গফরগাঁওয়ের মানুষদের কাছে একটা বিনোদনের জায়গা। তো আমরা আজকে ওই পার্কটাতে যাব, দেখবো যে ওখানে কি কি আছে। ওখানে যেতে হলে আপনাদেরকে এখান থেকে এই যে নিচে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো দিয়ে কিন্তু আপনাদেরকে নদীটা পার হয়ে ওই পার্কে যেতে হবে। তো চলুন আমরা এখন নিচে যেয়ে ওখান থেকে একটা নৌকা নিয়ে চলে যাবো সরাসরি প্রশান্তি গ্রিনল্যান্ড ওয়াটার পার্কে। পার্কে যাওয়ার জন্য আমরা ব্রিজের নিচে চলে আসছি। আর ব্রিজের নিচে এসে দেখলাম যে আশেপাশে কিন্তু অনেকগুলো হচ্ছে ফাস্ট ফুডের ফুড কার্ট আছে। আপনারা আমার দুই পাশে দেখতে পাচ্ছেন মোটামুটি 3-4টা ফুড কার্ট কিন্তু এখানে রয়েছে। তো ব্রিজের নিচ থেকেই আমরা একটা নৌকায় উঠে গেছি। আর নৌকা ভাড়া হচ্ছে জনপ্রতি 20 টাকা আপ ডাউন। যে নৌকায় উঠবেন পরবর্তীতে ওই পাশে যাওয়ার পর কিন্তু আপনারা যে কোনো নৌকায় ফিরে আসতে পারবেন। ভাড়া হচ্ছে জনপ্রতি 20 টাকা। আর এখন কিন্তু নদীতে পানি খুবই কম, দেখেন অল্প পানি। বর্ষাকালে হয়তো আর একটু পানি বেশি থাকে। তো এটাই হচ্ছে পার্কের প্রবেশ পথ। আর পার্কের ঠিক বাম পাশে কিন্তু হচ্ছে টিকিট কাউন্টার। আর টিকিট প্রাইস হচ্ছে জনপ্রতি 50 টাকা। আমরা 3 জন আছি, 3 জনের জন্য টিকিট কেটে নিয়েছি। টিকিটটা দেখাও ইমরুল। আচ্ছা, 50 টাকা করে পার পার্সন টিকিট। তো চলুন ভিতরে ঢুকি। আর ভিতরের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর মনে হচ্ছে। গেট দিয়ে ঢোকার পরই হাতের ডান পাশে আপনারা দেখতে পারবেন এখানে মিনি একটা ব্রিজ আছে, কাঠের ব্রিজ, ছোট্ট একটি পুলের মতো। পুলে কিন্তু মাছ আছে, যদিও পানি একটু ঘোলা। নিচে রঙিন মাছ আমি দেখতে পাচ্ছি। আর এই পাশেও কিন্তু দু একটা মাছ দেখা যাচ্ছে। আর এই যে এই পাশে রয়েছে সুন্দর একটা দোলনা। এই জায়গাটাও কিন্তু বেশ আইকনিক। আপনারা চাইলে এখানে দারুণ দারুণ কিছু অ্যাস্থেটিক ছবি তুলতে পারবেন। স্পেশালি এই পার্কটি কিন্তু কাপলদের জন্য বেশ আইডিয়াল। কাপলরা সময় কাটাবে, ছবি উঠাবে, এজন্যই কিন্তু মূলত পার্কটাকে স্পেশালি ডিজাইন করা হয়েছে। প্রশান্তি গ্রিন ওয়াটারল্যান্ড পার্কের যে অংশটাতে আমি এখন আছি, এইখানে এটা হচ্ছে ওনাদের এন্টারটেনমেন্ট এরিয়া। মূলত আমি যে জায়গাটি দিয়ে হাঁটতেছি দেখতে পাচ্ছেন যে দুই পাশে কিন্তু সুন্দর করে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সাজানো হয়েছে। প্লাস এই জায়গায় কয়েকটা অ্যাক্টিভিটি আছে। আমার পিছনে আপনার এই পাশে দেখতে পাচ্ছেন ওনাদের বোটের যে রাইডটা, সেটা আছে। তারপর হচ্ছে আমার সামনে এই পাশে রয়েছে হচ্ছে নাগরদোলা। আর হাতের বাম পাশে 2-3টা অ্যাক্টিভিটি রয়েছে, সেগুলো কিন্তু হচ্ছে সবগুলো হচ্ছে কিডস জোন। তো যারা ফ্যামিলি নিয়ে আসবেন বা বাচ্চা থাকবে, তারা কিন্তু এই জায়গায় বাচ্চাদের একটা এন্টারটেইনমেন্টের ব্যবস্থা আপনারা করতে পারবেন। এই পাশে যে নাগরদোলাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নাগরদোলাটাতে কিন্তু হচ্ছে অ্যাডাল্ট এবং চাইল্ড সব মানুষই উঠতে পারে। আর এই প্রত্যেকটা রাইডের জন্য আপনাদেরকে গুনতে হবে 50 টাকা করে, মানে পার রাইড 50 টাকা ফি। তো আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন এবং বাচ্চা নিয়ে আসবেন, তারা কিন্তু এই জায়গাটাতেও একটা স্পেশাল সময় কাটাতে পারবেন। ব্রহ্মপুত্র নদীর মাঝখানে জেগে ওঠা এক টুকরো চরে গফরগাঁও ব্রিজের কাছেই গড়ে তোলা হয়েছে এই সুন্দর পার্কটি। প্রকৃতির মাঝে একটু স্বস্তি আর শান্তির ছোঁয়া দিতে এখানে তৈরি করা হয়েছে একটি সুস্থ ও মনোরম বিনোদন কেন্দ্র। এই পার্কের মূল আকর্ষণই হলো ফুল আর সবুজে ঘেরা পরিবেশ। যেদিকে তাকাবেন চোখে পড়বে নানা রঙের ফুল আর গাছপালা। বিশেষ করে ফাল্গুন মাসে এলে পুরো পার্কটাই যেন রঙিন ফুলের এক জীবন্ত গ্যালারিতে পরিণত হয়। পার্কের ওয়াকওয়েগুলো সাজানো হয়েছে রঙিন ছাতা দিয়ে, যা শুধু হাঁটার পথকেই সুন্দর করেনি,
বরং পুরো পরিবেশে এনে দিয়েছে এক অন্যরকম নান্দনিকতা। আর পার্কের ভেতরে রয়েছে একটি রেস্টুরেন্ট, যার ডিজাইনে রয়েছে চাইনিজ থিমের ছোঁয়া। রেস্টুরেন্টে ঢোকার প্রবেশপথটিও সাজানো হয়েছে সুন্দর ফুলের গেট দিয়ে, যা প্রথম দেখাতেই মন কেড়ে নেবে। সব মিলিয়ে প্রকৃতি, সৌন্দর্য আর শান্তির এক অসাধারণ সমন্বয় করা হয়েছে এই পার্কটিতে। আর এই যে দেখেন কি সুন্দর সুন্দর ফুল এখনো ফুটে আছে, এই যে সুন্দর সুন্দর ফুল। এই ফুলগুলোর নাম আমি জানি না, যদি আপনারা কেউ জানেন তাহলে জানাতে পারেন। আর এইটুকুতে সম্পূর্ণটাতেই কিন্তু হচ্ছে ফুল গাছ। এখানে কিন্তু দাঁড়ালে দারুণ একটা অ্যাস্থেটিক ছবি আসবে, বিউটিফুল প্লেস। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা যে ফুলের মৌসুমটা যখন, যে বসন্তকাল প্লাস হচ্ছে ফাল্গুন মাস যখন চলে, তখন কিন্তু আমরা আসতে পারি নাই। তখন এই পার্কের হাইপ কিন্তু অনেক বেশি ছিল। আর এদিকে এত সুন্দর সুন্দর ফুল ছিল, আমি ভিডিওতে দেখেছিলাম, বাট আমরা এসে ফুল পেয়েছি খুবই অল্প। তো আপনারা চাইলে এখনও আসতে পারেন, এখনও খুবই সুন্দর আছে পরিবেশ। বর্ষাকালে আরও সতেজ হবে জায়গাটা। ভিউয়ার্স, আমরা এখন এই পার্কটি থেকে বের হয়ে যাব। তো আমার অপিনিয়ন হচ্ছে যে আপনারা এখানে কেন আসবেন। দেখুন, গফরগাঁওয়ে কিন্তু এই ধরনের বিনোদনের জায়গা খুবই কম। যারা এটার আশেপাশে থাকেন, একটা বিনোদনের জায়গা খুঁজছেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে ঘুরতে আসবেন, তারা এই জায়গায় আসতে পারেন। বাচ্চাদের জন্য কিডস জোন রয়েছে। এছাড়াও কিন্তু এখানে আপনারা যারা কাপল রয়েছেন তারাও এসে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। আর আপনারা যারা আসবেন, আপনারা আসার চেষ্টা করবেন এই জায়গাটা হতে বিকেলে আসার চেষ্টা করবেন, কারণ হচ্ছে দুপুরবেলা বা সকালবেলা জায়গাটাতে অনেক রোদ থাকে। বিকেলে যখন একটা শান্ত পরিবেশ থাকবে, রোদের তাপ কম থাকবে, তখন আপনারা আসতে পারেন। আর বর্ষাকালে কিন্তু এই পার্কের ঠিক দুই পাশ দিয়ে যে নদীর যে দুটো ধারা চলে গিয়েছে, সেখানে অনেক পানি পাবেন। তো আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন। গফরগাঁওয়ের আশেপাশে যারা আছেন, ভালুকাতে যারা আছেন, হোসেনপুরে যারা আছেন, তারা এই জায়গাটা ঘুরতে পারেন। তো আমরা এখন এখান থেকে সরাসরি বের হয়ে যাব। আমি এখন গফরগাঁওয়ের যে ঐতিহাসিক স্থাপনাটির সামনে দাঁড়িয়ে আছি, এটার নাম হচ্ছে রাজকাচারি। রাজকাচারি হচ্ছে পূর্বতন জমিদার এবং রাজা বাদশাহরা বিভিন্ন এলাকায় খাজনা আদায়ের জন্য যে প্রশাসনিক ভবন বা ঘরবাড়ি নির্মাণ করতো, সেটাই কিন্তু রাজকাচারি নামে পরিচিত। এই ভবনটি এখন এই অবস্থায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটু সংস্কার করা হয়েছে বা কালার করা হয়েছে, ক্রিম কালার করা হয়েছে। এই ভবনটি 3টি কামরা নিয়ে অবস্থিত। আর এই ভবনের ঠিক সামনেই রয়েছে কিন্তু এই ধরনের একটা পুকুর। এটা কিন্তু একটা ঐতিহাসিক ভবন, যেগুলো সেই পূর্বতন জমিদারি আমলে প্রতিষ্ঠা করা হয়েছে। আপনারা যদি দেখেন এই যে ভবনের স্ট্রাকচারগুলো, সেগুলো কিন্তু এই ভারতীয় উপমহাদেশের যে ট্রেডিশনাল জমিদার বাড়ি নির্মাণের স্ট্রাকচার, সেগুলো ফলো করা হয়েছে। পিলারগুলো যদি আপনারা দেখেন যে বিভিন্ন নকশা করা আছে এখনো। আর এদিকে দেখতে পাচ্ছেন যে বারান্দার এই পাশে দুই পাশে 2টা রুম রয়েছে। আর এদিকটাতে 3টা দরজা দেখতে পাচ্ছি আমরা। দরজাগুলো নতুন মনে হচ্ছে, কাঠের। আর ছাদটা যদি আপনারা দেখেন, যেখানে কিন্তু লোহার বিম দিয়ে তার উপরে কাঠের পাটাতন দিয়ে কিন্তু এটাকে সংস্কার করার চেষ্টা করা হয়েছে। আর আমরা যদি একটু ভিতরের দিকে যাই, এখানে একটা রুম রয়েছে, প্লাস এদিকে কিন্তু আর একটা রুম আছে। আর এই যে ভবনের যে ইটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পরবর্তীতে ঘষে মেজে সংস্কার করা হয়েছে, ইলেকট্রিক বাল্ব লাগানো হয়েছে, বাট এখনো এটা কিন্তু কোনো ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে না। এই ভবনের পিছনেই হচ্ছে গফরগাঁও উপজেলা ভূমি অফিস। এই পাশটাতে ভূমি অফিসের কার্যক্রম পরিচালিত হয়। তো সম্ভবত যে এই ভবনটিও এখন ভূমি অফিস বা অন্য কোনো প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহার করার জন্য নতুন করে সংস্কার করা হচ্ছে। উপরে দেখতে পাচ্ছেন লোহার বিম দেওয়া, তার উপরে যে পুরাতন কাঠগুলো ছিল সেগুলোর সাথে কিন্তু নতুন নতুন কাঠ দিয়ে সংস্কার করার চেষ্টা করা হয়েছে। তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় এ ধরনের কিন্তু জমিদারি আমলের স্থাপনা পড়ে আছে অযত্ন অবহেলায়। তবে এটা দেখে আমার একটু ভালো লাগলো যে ভবনটি সংস্কার করা হচ্ছে, যেভাবেই হোক সংস্কার করা হচ্ছে। তবে এগুলো আর্কিওলজিস্টদের অপিনিয়ন নিয়ে, মতামত নিয়ে পূর্বে যেরকম ছিল সেভাবে সংস্কার করলে কিন্তু জিনিসটা আরও দৃষ্টিনন্দন হতো এবং এটার যে সঠিক ইতিহাস বা পূর্বতন যে স্ট্রাকচার সেটা বজায় থাকতো। তো আপনারা যারা গফরগাঁও ঘুরতে আসবেন, আমি আপনাদেরকে একটু আগে পার্ক দেখালাম, সেই পার্ক থেকে যারা ঐতিহাসিক বা ইতিহাসের যে বিষয়গুলো সেগুলো যদি দেখতে চান, তাহলে এই রাজকাচারি বাড়ি যেটি রয়েছে সেটিও ভ্রমণ করতে পারেন। এই
ছিল আজকের ভিডিওতে। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভালো লাগলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।